লেকচার ওয়ানে সবাইকে ওয়েলকাম। তো আমাদের ফার্স্ট লেকচার, যেটা ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের ফার্স্ট লেকচারে ওয়েস্টেডের যে এক্সপেরিমেন্ট ছিল এটা নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করব। এটার ভিতরে কি কি ছিল, এটার অবজারভেশন, কনক্লুশন অ্যান্ড আদার্স, মোটামুটি একটা ফান্ডামেন্টাল আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো এখানে। তো আমরা শুরু করি। ওয়েস্টেডের এক্সপেরিমেন্টের একটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। তার আগে একটু সেট আপটা কি ছিল সেটা আমরা পিকচার থেকে বোঝার চেষ্টা করি, এক্সপেরিমেন্টের সেট আপটা আসলে কি। তো এই পিকচারে আসলে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া হয়েছে এক্সপেরিমেন্টের যে সেট আপটা ছিল। তো এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা আসলে একটা ব্যাটারি আর কিছু না, দেখতে অন্যরকম মনে হলে এটা ব্যাটারি, একটা সেল যেটা কিনা কারেন্ট সাপ্লাই দিতে পারে, অর্থাৎ একটা ইলেকট্রিসিটি সোর্স এখানে আছে। দেন আমরা এখানে একটা কপার ওয়্যার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কপার ওয়্যার। তো ও একটা কন্ডাক্টরের মতো কাজ করে, এই পাশেও একটা কপার ওয়্যার আছে। আর এখানে একটা সুইচিং সিস্টেম আছে, তো এটা হচ্ছে কাঠ দিয়ে স্ক্রু লুজ বা হচ্ছে টাইট করার মধ্য দিয়ে এটা সুইচিং অপারেশনের কাজ করে। তো এটা এক পথে একটা সুইচের মতো কাজ করবে, আমরা এটা দিয়ে সুইচিং অপারেশন চালাইতে পারি। দেন এখানে একটা ম্যাগনেটিক কম্পাস আছে, ম্যাগনেটিক কম্পাস। তো এগুলো ছিল আমাদের সেট আপের যে ইকুইপমেন্টস গুলো, সেগুলোর পরিচয়। তো এটা ছিল বেসিক ইকুইপমেন্ট, মোটামুটি চারটা জিনিস। একটা আমার ইলেকট্রিসিটি সাপ্লায়ার লাগবে, সেল লাগবে বা ব্যাটারি লাগবে, আমার একটা কন্ডাক্টর লাগবে, সেটার জন্য আমরা একটা কপার ওয়্যার ইউজ করেছি। দেন আমরা একটা সুইচ দিয়ে আমি কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য একটা সুইচ ইউজ করতেছি। দেন আমরা একটা ম্যাগনেটিক কম্পাস নিয়েছি। তো আসলে হয়েছে কি, যখন আমি সুইচটাকে অন করে দিই তখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে একটা ম্যাগনেটিক কম্পাসকে এই কন্ডাক্টরের কাছে নিয়ে আসলে দেখা যায় ওর যে নিডেলটা আছে এই নিডেলটা ডিফ্লেক্ট করে, কিছুটা ঘুরে যায়। ঠিক আছে, নর্মালি যে ওরিয়েন্টেশনের সাথে থাকে তার থেকে কিছুটা ডিফ্লেক্ট করে যাবে, যে কোনো একদিকে ঘুরে যাবে। তো আবার যদি আমি সুইচটাকে অফ করে দিই, তখন সার্কিটের মধ্যে দিয়ে বা কন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট ফ্লো থাকবে না। ওই অবস্থায় যদি কম্পাসটাকে আমি ওয়্যারের কাছে নিয়ে আসি, তখন আর কোনো ডিফ্লেকশন দেখা যায় না। এরকম বেশ কয়েকবার বিষয়টাকে এক্সপেরিমেন্ট করার পর, অবজার্ভ করার পর ওয়েস্টেড একটা কনক্লুশনে আসলেন যে তার মানে যখন এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্য দিয়ে, তখন এই তারের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। যে স্টেটমেন্টটা আসলে এখানে দেওয়া হয়েছে যে ইলেকট্রিক কারেন্ট জেনারেটস ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো এ ম্যাগনেটিক কম্পাস নিডল ডিফ্লেক্টস হোয়েন প্লেসড নিয়ার এ ওয়্যার ক্যারিং অ্যান ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ক্যারি করতেছে এরকম একটা ওয়্যারের কাছে যদি ম্যাগনেটিক কম্পাসকে রাখা হয়, তখন নিডলটা ডিফ্লেক্টস করে। এটা ছিল অবজারভেশন। আর এই অবজারভেশন থেকে ডিসিশনটা কি, ইলেকট্রিক কারেন্ট জেনারেটস ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক কারেন্ট মানে কিন্তু আসলে ডাইনামিক চার্জ, রাইট? যেমন ইলেকট্রন যখন ফ্লোতে থাকবে, অর্থাৎ ডাইনামিক ইলেকট্রনের জন্য কিন্তু কারেন্ট ফ্লো জেনারেট হয়। তাহলে আমি কারেন্ট জেনারেট ম্যাগনেটিক ফিল্ড বলা যেই কথা, ডাইনামিক চার্জ জেনারেটস ম্যাগনেটিক ফিল্ড বলা কিন্তু একই কথা। তার মানে একটা স্ট্যাটিক চার্জ, যে চার্জটা থেমে আছে, ওর সাথে কোনো অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড নাই, অনলি ইলেকট্রিক ফিল্ড থাকবে। আর একটা ডাইনামিক চার্জ যখন পাবো, চার্জটা যখন মুভ করা শুরু করেছে, সেরকম একটা মুভিং চার্জ, ওর সাথে কিন্তু সবসময় একটা অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো ওরস্টেডের এক্সপেরিমেন্টের মেজর যে ডিসিশন বা কনক্লুশন ছিল, এটা ছিল এটাই, যে ইলেকট্রিক কারেন্ট জেনারেট ম্যাগনেটিক ফিল্ড। এটাই কিন্তু আসলে আমাদের ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট হিসাবে আমরা এটাকে একটা টাইটেল দিচ্ছি, যে কারেন্টের একটা ম্যাগনেটিক ইফেক্ট আছে, ঠিক আছে, বা একটা ডাইনামিক চার্জের ম্যাগনেটিক ইফেক্ট আছে। ওকে, তো আসলে ওয়েস্টেড এরকম একটা ডিসিশন কেন নিলেন, যে আসলে আমি দেখলাম যে ম্যাগনেটিক কম্পাসের নিডেল, এটার ডিফ্লেকশন দেখছি কারেন্ট যখন চালাচ্ছি বা সুইচ অন থাকতেছে, তখন ম্যাগনেটিক কম্পাসের নিডেলের মধ্যে ডিফ্লেকশন দেখা যায় কাছে আনলে। তো এই ডিফ্লেকশন কিভাবে এনশোর করতেছে যে আসলে এই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তার মানে আমাকে এখন কম্পাসটা কিভাবে কাজ করে, কখন ডিফ্লেকশন দেখা দেয়, এটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে এনশোর হয়ে গেল যে আসলে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এই জন্য ডিফ্লেকশন হয়েছে। তো এই জন্য আমরা একটা ম্যাগনেটিক কম্পাসের পিকচার এখানে দিছি, যে একটা টিপিক্যাল ম্যাগনেটিক কম্পাস দেখতে এরকম হয়। তো এইখানে যে নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ এই জিনিসগুলো মেনশন করা আছে, এগুলো হচ্ছে জিওগ্রাফিক নর্থ। অর্থাৎ আমরা যে দিক বা ডিরেকশন বলে থাকি, যে এইদিকে নর্থ এদিকে সাউথ, পৃথিবীর নর্থ বা সাউথ যেটাকে বলা হচ্ছে, এই দিকগুলো এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, সেকেন্ড পিকচার আমরা দেখতেছি, এখানে জিও ম্যাগনেটের ছবি আছে এবং আর্থের একটা ছবি আছে। তো হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয় যে আমাদের পৃথিবীর ভেতরেও একটা ম্যাগনেট আছে, যেটাকে আমরা জিও ম্যাগনেট বলি। তো এই ম্যাগনেটের দুইটা পোল থাকবে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। আমাদের জিওগ্রাফিক যে নর্থ, অর্থাৎ পৃথিবীর নর্থ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি নর্থ বলে থাকি ডিরেকশন হিসেবে, ওই নর্থের কাছাকাছি থাকবে জিও ম্যাগনেটের সাউথ পোল, উল্টা আর কি। আর আমাদের পৃথিবীর যে সাউথ আছে, জিওগ্রাফিক যে সাউথ পোল,
এটার কাছে থাকবে জিও ম্যাগনেটের নর্থ পোল। ওকে, সো সাউথ ম্যাগনেটিক পোলটা আসলে ম্যাগনেটের নর্থ পোল হিসেবে থাকে, আর নর্থ ম্যাগনেটিক পোল বলতে আমরা জিও ম্যাগনেটের সাউথ পোলকেই বুঝতেছি। ঠিক আছে, অর্থাৎ ম্যাগনেটিক পোল দুইটা আছে। পৃথিবীর সাউথে যে ম্যাগনেটিক পোল সেটাকে সাউথ ম্যাগনেটিক পোল বলা হচ্ছে, পৃথিবীর নর্থে যে ম্যাগনেটিক পোল সেটাকে নর্থ ম্যাগনেটিক পোল বলা হচ্ছে। আর আমরা যদি টাইপ হিসাবে চিন্তা করি, নর্থ ম্যাগনেটিক পোলটা আসলে জিও ম্যাগনেটের সাউথ পোল, আর সাউথ ম্যাগনেটিক পোলটা আসলে জিও ম্যাগনেটের নর্থ পোল। এত পেঁচানোর দরকার নেই, এক কথায় পৃথিবীর নর্থ সাইডে আমাদের জিও ম্যাগনেটের সাউথ পোলটা থাকবে, পৃথিবীর সাউথ সাইডে জিও ম্যাগনেটের নর্থ পোলটা থাকবে। তবে এক্সাক্ট জিওগ্রাফিক পোল এক্সিস যেটা, স্পিন এক্সিস যেটা, আর্থের যে স্পিন যেটার রেসপেক্টে সে মুভ করতে থাকে নিজের এক্সিসে, ওই এক্সিসের সাথে জিও ম্যাগনেটের যে এক্সিস যেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, এটার কিন্তু একটা ডেক্লাইনেশন থাকবে, একটা অ্যাঙ্গুলার গ্যাপ আছে, এক্সাক্ট ওর অ্যালাইনমেন্টে নেই, একটা ছোট্ট অ্যাঙ্গেলে তারা তাদের মধ্যে একটা ডেভিয়েশন থাকে, তো বা ডেক্লাইনেশন থাকে, হোয়াট এভার। এখন ম্যাগনেটিক কম্পাসকে যখন র্যান্ডম কোনো একটা জায়গায় ধরা হয়, প্লেস করা হয়, তখন ওর নিডেলটা সবসময় জিও ম্যাগনেটের যেই এক্সিস ডটেড লাইন যেটা দেখানো হয়েছে ওই বরাবর সে একটা ওরিয়েন্টেশনে থাকবে। অর্থাৎ আমি যদি এখানে সিম্পলি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে কি আমাদের লেটস এ কম্পাস, কম্পাসের যে নিজের এক্সিস এটা আসলে জিও ম্যাগনেটের যে এক্সিস যেটা ডটেড লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এটার সাথে প্যারালালি চলে আসবে, অ্যালাইনমেন্টে চলে আসবে, সেম ওরিয়েন্টেশনে চলে আসবে। ঠিক আছে, সবসময় এরকম একটা ওরিয়েন্টেশনে চলে আসবে। তো এটা থেকে আসলে কি বোঝা যায়? এটা থেকে আমি যদি কম্পাসের নিডলটাকে ঘুরিয়েও রাখতাম, এটা আবারও সেই একই অ্যালাইনমেন্টে চলে আসতো। ঠিক আছে, তার মানে কম্পাসের এই টার্মিনালটা সবসময় জিও ম্যাগনেটের সাউথ পোলের কাছে থাকে, আর এই টার্মিনালটা ঘুরে ফিরে আবার জিও ম্যাগনেটের নর্থ পোলে চলে আসে। তার মানে আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারি, আমি যদি কোনোভাবে একটা কম্পাস বানাই এবং এখানে নর্থ ডিফাইন করে দিই, যেমন এখানে নর্থ ডিফাইন করে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু আমি একটা ডিরেকশন সম্পর্কে আইডিয়া নিতে পারবো। যদিও এই কম্পাসটা জিও ম্যাগনেটের সাউথ পোলকে ইন্ডিকেট করতেছে এই ডিরেকশনে, বাট আমার তো আসলে জিও ম্যাগনেটের সাউথ পোল নিয়ে কাজ না, আমার তো ডিরেকশন দরকার, আমি কোন দিকে যাব, চলাফেরা বা জার্নির জন্য কম্পাস কিভাবে ডিরেকশনে আমাকে হেল্প করতে পারে, এই আইডিয়া থেকে কিন্তু কম্পাস বানানো হয়েছে। এইদিকে আসলে এই যে এটা যে ওরিয়েন্টেশন এখানে আছে এটা জিওগ্রাফিক নর্থ, বাট এইদিকে ও কিন্তু আসলে কোন দিকে ডিরেকশনে আছে, ও কিন্তু বেসিক্যালি জিও ম্যাগনেটের সাউথ পোলের দিকে ওরিয়েন্টেশনে আছে। রেড কালার যে পোর্শনটা এটা কিন্তু জিও ম্যাগনেটের সাউথ পোলের দিকে ওরিয়েন্টেশন আছে, বাট আমরা জানি জিও ম্যাগনেটের সাউথ পোল যেদিকে সেদিকে আমাদের জিওগ্রাফিক নর্থ বা পৃথিবীর নর্থ। তো সেই জন্য আমরা ডায়ালের ভিতরে এটাকে নর্থ বলে লিখে দিছি, যে তার মানে এই রেড কালার অংশটা যেই দিকে ডিরেকশন দেখাবে ওই দিকে আসলে নর্থ আছে, দেন আমরা ওই দিকে মুভ করতে পারবো। তো এইভাবে ম্যাগনেটিক কম্পাস আমাদের ডিরেকশনে হেল্প করে, ডিরেকশন ডিফাইন করার জন্য হেল্প করে। তার মানে আসলে এই টোটাল ডিসকাশন থেকে আমি যেটা বুঝতে পারলাম যে আমি যদি এই কম্পাসের নিডলটাকে কিছুটা ম্যানুয়ালিও ঘুরে দিই, এটা ঘুরে ফিরে আবার হচ্ছে জিও ম্যাগনেটের এক্সিস বরাবর চলে আসবে। তার মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কম্পাসের নিডেলের উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে, বা একটা ম্যাগনেটিক ফোর্স দিতে পারে, যে ফোর্সটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ টাইপের হয়, এবং সেই ফোর্সের কারণে সে ঘুরে আবার সে আগের জায়গাতে চলে আসে। তার মানে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড বা জিও ম্যাগনেট, যেহেতু এটা একটা ম্যাগনেট, ম্যাগনেট তো সবার উপরে ইম্প্যাক্ট ফেলবে না, সব ধরনের ম্যাটেরিয়াল তো ম্যাগনেটের প্রতি রিয়েক্টিভ হয় না। যেমন আমি যদি একটা শুকনো কাঠের টুকরা নিই, একটা কাঠের টুকরা নিয়ে আমি ম্যাগনেটের কাছে নিয়ে আসলাম, কোনো ইম্প্যাক্ট তো দেখা যাবে না, কোনো রকম রিয়েকশন দেখা যাবে না। তার মানে একটা আয়রন মেড বডি যদি নিয়ে আসি, তখন সেটার একটা ইম্প্যাক্ট দেখা যাবে, সেটাকে সে অ্যাট্রাক্ট করবে। তো ম্যাগনেটিক কম্পাস যেটা, ওর যে নিডেলটা আছে এটা একটা ম্যাগনেটাইজড ম্যাটেরিয়াল, বা একটা যেটা কিনা একটা টিনি ম্যাগনেটের মতো কাজ করে। ঠিক আছে, তো ম্যাগনেটাইজড ম্যাটেরিয়াল দিয়ে বানানো মানে হচ্ছে, যেমন আমি যদি বলি একটা ম্যাগনেটের সাথে আমি একটা ব্লেড নিয়ে এটাকে কিছুক্ষণ ঘষে আমরা যদি এটাকে দেখি, এই ব্লেডটাকে অন্য কোনো একটা আয়রন মেড অবজেক্টের বডিতে নিয়ে কাছে নিয়ে যায়, তখন দেখা যাবে অ্যাট্রাক্ট সেটার সাথে লেগে আছে কিছু সময়ের জন্য, যদিও এটা টেম্পোরারি একটা ঘটনা। একটু পরে দেখা যাবে যে ব্লেডের সেই ম্যাগনেটিজমটা থাকতেছে না। তো এখানে আসলে আমরা কি করতেছি, এখানে আমরা আসলে ব্লেডটাকে কিছু সময়ের জন্য ম্যাগনেটাইজড করতেছে, তার মানে ওর ম্যাগনেটাইজেশনের একটা লাইফ টাইম আছে। তো আমরা চাইলে স্পেশাল প্রসেসে একটা ম্যাগনেটের প্রতি রিয়েক্টিভ বা যে সকল ম্যাটারের ভিতরে ম্যাগনেটিক ডোমেইন আছে এবং সেটা একটা স্পেসিফিক ওরিয়েন্টেশন আসা সম্ভব এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টে, তাদেরকে আমরা একটা স্পেসিফিক প্রসেসে একটা লম্বা লাইফ টাইমের জন্য এটাকে ম্যাগনেটাইজড করে রাখতে পারি। ম্যাগনেটাইজড করার পর সেই ম্যাটেরিয়ালটা নিজেও একটা ম্যাগনেটের মতো কাজ করবে। তো এক কথায় যদি আমি বলি, আমাদের ম্যাগনেটিক কম্পাসের যে নিডেলটা আছে এটা ইটসেলফ এ ম্যাগনেট, এটা একটা ছোট ম্যাগনেট এক কথায়। এই জন্যই কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রতি ওর একটা রিয়েকশন দেখা যায়। ঠিক আছে, ওকে ফাইন। তো
আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা একটা ম্যাগনেট। নেক্সট আমরা একটু ম্যাগনেটিক ডাইপোল নিয়ে আলোচনা করব। তো ডাইপোল মানে হচ্ছে যে কোনো ম্যাগনেট সবসময় একটা নর্থ পোল আর সাউথ পোল হিসেবে এক্সিস্ট করে। তো ওর সবসময় একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। আমরা দুইটাকে একসাথে ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কনসিডার করি। তো কনভেনশনাল যে ডিরেকশন দেখানো হয় ডাইপোলে, সেটা হচ্ছে ম্যাগনেটের ভিতরে সাউথ থেকে নর্থের দিকে থাকবে, অলরেডি এখানে মেনশন করা হয়েছে। তো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো সাউথ থেকে নর্থের দিকে ডাইপোলের ডিরেকশন দেখানো হয়েছে ইন্টারনালি ম্যাগনেটের ভিতরে। এক্সটার্নালি কিন্তু দেখা যাবে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আসলে এইভাবে একটা ডিস্ট্রিবিউশন আছে হাইপোথেটিক্যালি, এইভাবে ডিস্ট্রিবিউশন। তখন দেখা যাবে যে নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে আসলে ঢুকতেছে লাইনগুলো, বাট ইন্টারনালি হচ্ছে ব্ল্যাক অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তো ওইটাকে আমরা ডাইপোলের ডিরেকশন হিসেবে কনসিডার করে থাকি। আচ্ছা, ইন্টারনালি। এখন কোনোভাবে কোনোভাবে যদি আমি একটা কাজ করি যে এই মাঝ বরাবর একটু কেটে দিলাম, কেটে দিলে আসলে কি হবে? কেটে দিলে এই ব্লু কালার অংশটা আলাদা হয়ে যাবে, দেন হচ্ছে রেড কালার অংশটা আলাদা হয়ে যাবে। তার মানে কি সাউথ পোল আলাদা হয়ে গেল, নর্থ পোল আলাদা হয়ে গেল। এটাই তো এক্সপেক্ট করতেছি আমরা, রাইট? কারণ এই পাশ তো পুরোটা নর্থ ছিল, এই পাশ পুরোটা সাউথ ছিল। তাহলে আমি মাঝখানে যদি একদম কেটে দিই, তার মানে সাউথ পোল আলাদা হয়ে গেল, নর্থ পোল আলাদা হয়ে গেল। তার মানে একটা ম্যাগনেট পাওয়া গেল যার শুধুমাত্র সাউথ পোল আছে, আর এই ম্যাগনেটের শুধুমাত্র নর্থ পোল আছে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনোই পসিবল না। ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না। আমি যখন মাঝখান থেকে কেটে দুই টুকরো করে ফেললাম, এই নতুন টুকরোগুলোতে আবার ম্যাগনেটিক ডোমেনগুলো এমন ওরিয়েন্টেশনে চলে আসবে, আবার সাউথ আর নর্থ পোল জেনারেট হয়ে যাবে। ঠিক সেকেন্ড টুকরোর মধ্যেও সেম ঘটনাই ঘটবে, এখানেও সাউথ আর নর্থ জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ম্যাগনেট সবসময় ডাইপোল হিসেবে এক্সিস্ট করে, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাইপোলের ধারণা পেলাম। এবার আমরা একটু কম্পাসের দিকে যাই। আমাদের যে কম্পাসটা, জাস্ট লেট মি ক্লিয়ার দ্য থিং ফার্স্ট, একটু ভালো করে বোঝার জন্য। তো আমাদের যে কম্পাসটা আছে, এই কম্পাসটাও কিন্তু একটা ম্যাগনেট, তার মানে ওরও একটা কি আছে, নর্থ পোল আছে, সাউথ পোল আছে। তো ব্লু কালার যে অংশটা আছে, এইটা আসলে ওর সাউথ পোল। ব্লু কালার অংশ দিয়ে ওর ওর সাউথ পোলকে ইন্ডিকেট করা হচ্ছে। আর রেড কালারটা হচ্ছে কি কম্পাসের নিডেলের নর্থ পোল। ওকে, আচ্ছা। তার মানে কম্পাসের নিডেলটা ইটসেলফ এ ম্যাগনেট এবং এটা একটা ম্যাগনেটিক ডাইপোল। ওকে, এইটা আমরা বুঝতে পারলাম যে কম্পাসের নিডেলটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করবে। ওকে, ফাইন। এখন এগুলো কেন শিখছি, এগুলো কেন শিখতেছি, ওরস্টেডের এক্সপেরিমেন্টের মধ্যে আসলে অবজারভেশনের সাথে এটার কি রিলেশন, সেটাতে আমি পরে আসবো। তার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে আইডিয়া নিব। আমরা যদি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেটিক ডাইপোলকে প্লেস করে দিই, তখন আসলে কি হবে? জাস্ট একটা সিম্পল আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। খুব বেশি ম্যাথমেটিক্যাল কোনো টার্মিনোলজির সাথে আমরা এখানে পরিচিত হব না। তো আমরা দেখতেছি যে আসলে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ব্ল্যাক অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে এই যে, যেহেতু এটা একটা ভেক্টর, ওর একটা ডিরেকশন দেখানো হয়েছে। তো এইটা এক্সটার্নাল কোন একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটের এই পাশটা ছিল আসলে কি নর্থ, এই পাশটা ছিল সাউথ। আচ্ছা, তো আমি এখন বলবো যে না, ডাইপোলার ডিরেকশন তো সাউথ থেকে নর্থ, না, ওটা তো ইন্টারনালি। আমি একটু আগে বলে আসলাম ম্যাগনেটের ভিতরে। আর বাইরে যদি একটা ম্যাগনেটকে কনসিডার করি, এটা কিন্তু লাইনগুলো কিন্তু নর্থ থেকে সাউথের দিকে এক্সিস্ট করে, রাইট? ডিরেকশনে থাকে। তো আমরা এক্সটার্নালি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে এক্সটার্নালি দেখানো হয়েছে ব্ল্যাক অ্যারোগুলোকে। তাহলে এক্সটার্নাল কোন একটা ম্যাগনেট, ওই ম্যাগনেটের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া গেছে, যার ফিল্ড লাইনগুলো নর্থ থেকে সাউথের দিকে একটা ডিরেকশনে আছে। এর মাঝখানে আমি আরেকটা ম্যাগনেটিক ডাইপোল, বা এক কথা একটা ম্যাগনেটকে প্লেস করে দিছি, এই ম্যাগনেটটাকে র্যান্ডম একটা ওরিয়েন্টেশন। তখন আসলে কি হবে একটু চিন্তা করি তো, কমন সেন্স আমাদেরকে কি বলতেছে? আমরা যেরকম জানি পজিটিভ চার্জকে রিপেল করে, নেগেটিভ চার্জকে রিপেল করে, বাট পজিটিভ আর নেগেটিভ কিন্তু অ্যাট্রাক্ট করে নিজেদেরকে। ঠিক তেমনই ম্যাগনেটের ক্ষেত্রে কোরেসপন্ডিং টার্মগুলো হচ্ছে পোল। ঠিক আছে, পোলগুলো কি নর্থ পোল, সাউথ পোল। তাহলে নর্থ পোল নিজেদেরকে রিপেল করবে, সাউথ পোল নিজেদেরকে রিপেল করবে, আর নর্থ আর সাউথ নিজেদেরকে অ্যাট্রাক্ট করে। ওই অ্যাট্রাকশন ফোর্স বা ওই রিপালসিভ ফোর্সগুলো আসলে ম্যাগনেটিক ফোর্স। এখন আমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাউথ পোলকে এই পাশে দেখতেছি, ওই ফিল্ডের ভিতরে আরেকটা ম্যাগনেটিক ডাইপোল আছে, ওরও কিন্তু একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। তখন হবে কি, এই সাউথ পোলটা ওকে এই দিকে একটা ফোর্স দিয়ে টান দিবে, অ্যাট্রাক্ট করবে, একটা ম্যাগনেটিক ফোর্স পাবে। এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোলটা এই ম্যাগনেটিক ডাইপোলের সাউথ পোলকে এদিকে একটা ফোর্স দিয়ে টান দিবে। যেহেতু একই ম্যাগনেটিক ফিল্ডে আসি, দুইটা ফোর্স ইকুয়াল হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ইউনিফর্ম চিন্তা করতেছি। তো ইউনিফর্ম, নন ইউনিফর্ম, এই জিনিসগুলোকে আমরা পরে শিখবো আসলে ম্যাগনেটিক ফিল্ড এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন আমরা ডিরাইভ করবো তখন। তো এখানে আসলে আমরা তাহলে
দেখতেছি যে এই টার্মিনালে ডাইপোলের একটা পাশ এদিকে ফোর্স ফিল করে আর একটা পাশ এদিকে ফোর্স ফিল করে। আমরা যদি ভালো করে দেখি দুইটা ফোর্স কিন্তু প্যারালালি আছে বাট অপোজিট ডিরেকশনে আছে, এবং ওদের মাঝখানে কিন্তু একটা ওদের যে অ্যাক্টিং পয়েন্ট যেটা, এই অ্যাক্টিং পয়েন্টের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে। তো এখানে কিন্তু তার মানে এই ডাইপোলের মধ্যে একটা ফোর্স কাপেল জেনারেট হয়ে গেল, আর ফোর্স কাপেল মানেই ওই অবজেক্টের মধ্যে একটা টর্কস তৈরি হবে। কি তৈরি হবে? একটা টর্ক তৈরি হবে, একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি হবে। তো এটা করবে কি, এইদিকে একটা রোটেশন মানে চলে আসবে ডাইপোলটা। এবং কতক্ষণ পর্যন্ত রোটেশন চলে আসবে? যতক্ষণ পর্যন্ত না এই ম্যাগনেটিক ডাইপোলটা এরকম একটা ওরিয়েন্টেশনে আসে, সাউথ ওকে টেনে ওর বরাবর নিয়ে চলে আসবে, এই যে এই বরাবর চলে নিয়ে আসবে, আর এই নর্থ এই সাউথকে ওর অ্যালাইনমেন্টে বা ওর কাছে নিয়ে চলে আসবে। তো যখন সে এই অ্যালাইনমেন্টে চলে আসবে, অর্থাৎ ডাইপোলের এক্সিস আর ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর ডাইপোলের এক্সিসটা চলে আসে, বা ডাইপোলের যে ডিরেকশন সেটা চলে আসে একই ডিরেকশন, তখন আসলে ওই টর্ক জেনারেশন বা টর্ক আর সে ফিল করবে না। ঠিক আছে? এছাড়া যে কোনো ওরিয়েন্টেশনে থাকলে ও একটা টর্ক ফিল করবে, এবং টর্ক ফিল করবে ফাইনাল স্টেটটা বা ব্যালেন্স সিচুয়েশনটা হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সিস বা ডিরেকশন, সেই এক্সিস বরাবর আমাদের ডাইপোলার এক্সিসটা চলে আসবে, তার প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এখান থেকে কনক্লুশনটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে একটা ডাইপোলকে প্লেস করলে এটা একটা টর্ক ফিল করতে পারে। ওকে, সেকেন্ড আরেকটা জিনিস যেটা শিখবো আমরা, সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এই যে আমরা বলতেছি যে কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ইটসেলফ এ ভেক্টর, তো ওর একটা ডিরেকশন জানা লাগবে আমাকে, ডিরেকশনটা কিভাবে ডিফাইন করা হবে। এটার জন্য আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করি। তো রাইট হ্যান্ড রুলের ফিগারটা এখানে দেখানো হয়েছে। তো এই ফিগারটাতে আমরা দেখতেছি যে আসলে কারেন্ট যখন উপরের দিকে ডিরেকশনে থাকবে, তখন আমরা এই ফিঙ্গার দিয়ে কারেন্টের ডিরেকশনটাকে সবসময় ডিফাইন করব, আর বাকি যে 4 ফিঙ্গার আছে এটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে দেখাবো। তো ম্যাগনেটিক ফিল্ডের একটা সার্কুলার ট্র্যাজেক্টরির ট্যানজেন্ট বরাবর দেখানো হয়ে থাকে। ঠিক আছে? ঠিক একইভাবে কারেন্ট যখন নিচের দিকে থাকবে, তখন ম্যাগনেটিক ফিল্ড ঠিক উল্টা ডিরেকশনে থাকবে, অর্থাৎ কারেন্ট উপরে আসতেছে, ইট মিনস এটা একটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আছে ম্যাগনেটিক ফিল্ডটা, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে যদি আমি কারেন্টের ডিরেকশনটাকে রিভার্স করে দিই। তো আসলে মানে ভেক্টরের দিক মানে ডিরেকশন সার্কুলার কিভাবে হয়, আসলে সার্কুলার ট্র্যাজেক্টরির ট্যানজেন্ট বরাবর থাকবে, স্পর্শক বরাবর থাকবে অ্যাট এনি গিভেন পয়েন্ট, সেটা বলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখানে ক্রস সেকশনাল ভিউ দেখতেছি বা উপর থেকে দেখতেছি, তখন ওয়্যারের ক্রস সেকশন দেখতে এরকম একটা ছোট সার্কেল মনে হবে, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের যে ট্র্যাজেক্টরির ট্যানজেন্ট বরাবর থাকবে সেই সার্কেলটা হচ্ছে এটা, গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। এবং অ্যাট এনি গিভেন পয়েন্ট এটা কিন্তু ট্যানজেন্ট বরাবর থাকবে, হয়তো এদিকে থাকবে অথবা এদিকে থাকবে। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, সো এটা ডিপেন্ড করবে কারেন্ট কোন দিকে যাচ্ছে তার উপরে। আরেকটা ফিগারে বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনগুলো, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তো অবশ্যই একটা ট্র্যাজেক্টরি হিসেবেই থাকে, একটা লোকাস তৈরি করে। তো ম্যাগনেটিক ফিল্ড আসলে একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলের যে ট্র্যাজেক্টরি সেটাকে ইন্ডিকেট করে আর কি। তো এগুলো আমরা ডিটেলসে পরে শিখবো। তো আসলে এই ট্র্যাজেক্টরিটা সার্কুলার হবে, নর্থ পোলের এই মুভিং ট্র্যাজেক্টরিটা সার্কুলার হবে। তো ফিল্ড লাইনগুলো সার্কুলার হবে অ্যাট এনি গিভেন পয়েন্ট। ওই ফিল্ড লাইনের যে কোনো একটা গিভেন পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তার ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে দেখানো লাগবে। এখানে মাঝখানে আমরা দেখতেছি একটা ক্রস দেওয়া হয়েছে। তো একটা কনভেনশন হচ্ছে ডট ক্রস কনভেনশন, এটা দিয়ে আসলে ডিরেকশন বোঝানো হয়। ঠিক আছে? তো ক্রস দিয়ে বোঝানো হয় যে ইনটু দ্য পেজ, ভিতরের দিকে কারেন্ট যাচ্ছে, যেহেতু আমরা ক্রস সেকশনাল ভিউ দেখতেছি। ডট দিয়ে বোঝানো হয় বাইরের দিকে কারেন্ট আসতেছে। তো এটার জন্য আমরা যদি উপর থেকে অবজার্ভ করি, তখন এটার জন্য আমাকে ডট ইউজ করতে হবে, আর এটার জন্য আমাকে ক্রস ইউজ করতে হবে। ওকে, তো এখানে আসলে ক্রস কনভেনশন দেখানো হচ্ছে। তো ক্রস কনভেনশন দেখানোর মানে কি, আমরা উপর থেকে দেখতেছি কারেন্ট ভিতরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আসলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কিন্তু ক্লকওয়াইজ একটা ওরিয়েন্টেশনে থাকবে। তো এই যে ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনে দেখানো হয়েছে এখানে। ঠিক আছে? আমরা অ্যারোর যে সাইনগুলো আছে সেগুলো দেখলে বুঝবে এটা ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনে আছে, এবং এট এনি গিভেন পয়েন্ট আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ট্যানজেন্ট বরাবর থাকবে। তো এখান থেকে আমরা বুঝতেছি কারেন্টের ডিরেকশনের সাথে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেটা সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশন। যেমন আমি যদি এখানে ট্যানজেন্ট বরাবর বি কে দেখাই, কারেন্ট কিন্তু উপরে যাচ্ছে, তাহলে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সবসময় পারপেন্ডিকুলার থাকে। সো একটা স্ট্রেইট লাইনের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লোয়ের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন অ্যাট এনি গিভেন পয়েন্ট, সেই ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন সবসময় 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে? ওকে, ফাইন। তো আমরা এরপরে এগুলো যে শিখলাম, ডাইপোল সম্পর্কে আইডিয়া নিলাম, ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা একটা ডাইপোল, এটা শিখলাম, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে বের করা যায়, এই টোটাল 3টা জিনিস আমরা শিখলাম। তো এগুলো আসলে ওয়েস্টেডের এক্সপেরিমেন্টের অবজারভেশনের সাথে কিভাবে রিলেটেড, বা সেটা বোঝার জন্য কিভাবে আমাকে হেল্প করবে, ম্যাগনেটিক কম্পাসের ডিফ্লেকশনটা কেন আসতেছে একটা ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তখন, সেটা বোঝার জন্য আমাকে এখন হেল্প করবে।
তো আমি এখানে সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা যখন শুরুতে এক্সপেরিমেন্টের সেটআপটা দেখেছি, তো আমরা আসলে এই খণ্ডাংশটাকে এখন একটু জুম ইন করে দেখবো আরকি। তো এখান থেকে একটা ওয়্যার যাচ্ছে ম্যাগনেটিক কম্পাসের উপর দিয়ে। এই অংশটাকে আমরা এখন এখানে দেখার চেষ্টা করতেছি একটু জুম ইন করে। এই হচ্ছে আমাদের সেই অংশটা। তো আমরা এখানে যে জিনিসটা দেখতেছি যে এখানে একটা ওয়্যার আছে, ওয়্যারটাকে আমরা দেখাচ্ছি। সো লেটস সে আমরা ধরে নিলাম যে আসলে এই পাশটা হচ্ছে প্লাস, এই পাশটা হচ্ছে ব্যাটারির মাইনাস। তাহলে কারেন্ট অবশ্যই এদিক থেকে আসবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এইভাবে কারেন্ট ফ্লো করবে। সো এইটার করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে এই ফিগার থেকে কিন্তু বোঝা যাচ্ছে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি থাকবে? কাউন্টার ক্লকওয়াইজ থাকবে, রাইট? সিসিডব্লিউ কাউন্টার ক্লকওয়াইজ থাকবে। তো আমি যদি দেখি ওয়্যারের এই পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই দিকে, বাট পিছন সাইড দিয়ে কিন্তু যেহেতু ঘুরে যাচ্ছে, ওইখানে একটা ট্যানজেন্ট দিয়ে টানলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু এই পাশে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। আমাদের যে ওয়্যারটা আমরা কম্পাসের উপরে প্লেস করেছি, তো ওয়্যারের উপর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু এদিকে থাকবে, বাট পিছন সাইড দিয়ে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে যাবে, যেহেতু সার্কুলার ট্রাজেক্টরি আছে এখানে, রাইট? সার্কুলার ট্রাজেক্টরি আছে, পিছন সাইড দিয়ে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা এই পাশে থাকবে। তো ম্যাগনেটিক নিডেল আসলে ফেস করবে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে। ম্যাগনেটিক নিডেল, আই মিন কম্পাসের নিডেলটা আসলে ফেস করবে কি এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, কারণ ওইটা ওর কাছে আছে। আর এই ডিরেকশনটাকে সে ফেস করবে না, কারণ এটা ওয়্যারের উপরে আছে। আর আমাদের কম্পাসটা কিন্তু ওয়্যারের নিচে আছে। তাহলে নিচের দিক দিয়ে যে ডিরেকশনটা আসতেছে ম্যাগনেটিক ফিল্ডের, ওইটাকে কে ফেস করবে? ম্যাগনেটিক কম্পাসের নিডল ফেস করবে। আচ্ছা, এখন আমি যদি একটু খেয়াল করি ম্যাগনেটিক কম্পাসের নিডেলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ও দেখতেছে একটা ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা ওয়্যারের জন্য তৈরি হয়েছে কারেন্টের জন্য, সেটা এইভাবে আছে, ওর ডিরেকশনটা এরকম এই দিকে আছে, ঠিক আছে? তো আমরা দেখতেছি নিডেলটা এরকম একটা ওরিয়েন্টেশন আছে আমাদের ফিগারে, রাইট? তো আমি একটু আঁকার চেষ্টা করবো, এরকম একটা ওরিয়েন্টেশন আছে। আর নিডেল তো ইটসেলফ এ ডাইপোল, তাহলে এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড, এর মধ্যে আমি একটা ডাইপোলকে প্লেস করে রাখছি। তাহলে আমরা যেন কি শিখে আসলাম যে আসলে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা ডাইপোলকে র্যান্ডম ওরিয়েন্টেশনে রাখি, এটা একটা টর্ক ফিল করে এবং এর মধ্যে একটা ডিফ্লেকশন বা রোটেশন দেখা যায়। এখন আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যে কেন নিডেলটা ডিফ্লেক্ট করে কারেন্ট ক্যারিং ওয়্যারের কাছে নিয়ে আসলে। কারণ এখান থেকে ওয়েস্টেডের তো মানে কনক্লুশনে আসলেন যে আসলে ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা তো একটা ম্যাগনেটিক ডাইপোল। একটা ডাইপোল শুধু একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডেই যদি আমি ওকে প্লেস করি, তখন সে একটা টর্ক ফিল করে। তার মানে অবশ্যই ওয়্যার এটার মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন ওর চারদিকে অবশ্যই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, যেটা কিনা এই ম্যাগনেটিক কম্পাসের নিডেল বা এই ডাইপোলটাকে ডিফ্লেকশন বা টর্ক ফেস করার জন্য দায়ী। এখান থেকে আসলে ডিসিশন নেওয়া হয়েছে যে ওয়্যারের চারদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, জেনারেট হচ্ছে। আবার আমি যখন সুইচ অফ করে দিই, তখন কোনো কারেন্ট নেই, তার মানে তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় না, তখন কোনো ডিফ্লেকশনও দেখা যায় না। তার মানে এই ডিফ্লেকশনটা যে অবজার্ভ করা, এই অবজারভেশন থেকে কিন্তু আমাদের মেজর ডিসিশনটা আসছে যে কারেন্ট জেনারেট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তার মানে ডিফ্লেকশনটা আসলে এখন কোন দিকে হবে এটা একটু যদি বোঝার চেষ্টা করি, তো আমরা দেখতেছি যে আমাদের গিভেন পিকচারে এই রেড কালার অংশটা এই পাশে আছে। তার মানে রেড কালার অংশটাকে আমরা কি বলতেছি? ডাইপোলের নর্থ পোল, অর্থাৎ নিডেলের নর্থ পোল হচ্ছে এইটা, আর নিডেলের সাউথ পোল হচ্ছে এইটা। বাট আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যদি দেখি এক্সটার্নালি, তাহলে নর্থ টু সাউথ, তাহলে এইটা হবে কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের নর্থ, এটা হবে সাউথ। ওই যে এক্সটার্নালি বলতেছি, কিন্তু এটা কিন্তু আমরা একটু আগে বলে আসছি ডাইপোলের টর্ক বোঝানোর সময়। আচ্ছা, নর্থ থেকে সাউথের দিকে এক্সটার্নালি ফিল্ড লাইনগুলো থাকবে। এখন তাহলে ওর মানে আমাদের যে ডিফ্লেকশন সেটা কোন দিকে হবে? ক্লকওয়াইজ হবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ হবে? তো এটা খুবই সহজ বোঝা। একটু আগে আমরা বোঝার চেষ্টা করছি টর্ক কোন দিকে ফিল করে, তো অপোজিট পোলগুলো নিজেদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, আর সেম টাইপের পোলগুলো নিজেদেরকে রিপেল করে। তো অল ওভার একটা রোটেশন তৈরি হয়। তার মানে এই যে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে সাউথ, এটা কি করবে? কম্পাসের নিডেলের যে নর্থ পোল সেটাকে ওর দিকে অ্যাট্রাক্ট করবে, তার মানে রোটেশনটা এইদিকে হবে। আর এই সাউথটাকে এই নর্থ আবার কি করবে? অ্যাট্রাক্ট, তার মানে রোটেশন এইদিকে হবে। অল ওভার রোটেশন কি আসতেছে? কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, তাহলে ডিফ্লেকশনটা কাউন্টার ক্লকওয়াইজ দেখা যাবে। তো এটা কখন এটা রোটেশনটা শেষ হবে বা টর্কটা শেষ হয়ে সে একটা ব্যালেন্স পজিশন আসবে, যতক্ষণ না সে তার এক্সিস বরাবর, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস বরাবর আসতেছে ততক্ষণ। আচ্ছা, তবে এটা পুরোপুরি সত্যি না যে আসলে আমাদের ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা এই যে আমরা বলতেছি এই বরাবর চলে আসবে, তার মানে এটা হচ্ছে ওর নর্থ ওর সাউথ, এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের নর্থ এক্সটার্নাল ফিল্ডের সাউথ, সরি এটা এক্সটার্নাল ফিল্ডের সাউথ, এটা এক্সটার্নাল ফিল্ডের নর্থ, এই বরাবর চলে আসবে, এটা আমরা বলতেছি। এখানে আসার পর সে আর কোনো টর্ক ফিল করবে না। কিন্তু আসলে এটা পুরোপুরি সত্যি না, একদম এই ওরিয়েন্টেশন আসবে না। কেন আসে না? তার কারণ হলো আমার তো জিও ম্যাগনেটও আছে, জিও ম্যাগনেটেরও তো একটা নর্থ সাউথ পোল আছে।
তাহলে ওইটারও তো একটা ইম্প্যাক্ট কম্পাসের নিডেলের উপরে আছে। আবার আমার ওয়্যার যেটা, এটাও একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে। তার মানে নিডেলের যে নিডেল যেটা আছে এটার উপরে অ্যাট এ টাইম দুইটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারেকশন বা ইফেক্ট আছে। তার মানে দুইটা ম্যাগনেটিক ফিল্ডের যে রেজাল্টেন্ট ইফেক্ট সেইটা, বা দুইটা ম্যাগনেটিক ফিল্ডের যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, লব্ধি পাওয়া যাবে, ওই ওরিয়েন্টেশনে, ওই লব্ধি বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড যে ওরিয়েন্টেশনে থাকবে, ওই ওরিয়েন্টেশন বরাবর ফাইনালি এই নিডেলটা থাকবে। তো আমরা আসলে এত ডিটেলস এখন যাচ্ছি না। জিও ম্যাগনেট, এটা এই ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড হচ্ছে আমাদের ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড, এদের রেজাল্টেন্ট বের করে ওই ওরিয়েন্টেশনে আসলে ম্যাগনেটিক কম্পাসের নিডেল থাকবে। আমরা তো ডিটেলসে যাচ্ছি না, আমরা আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কেন আসলে ডিফ্লেকশন দেখা যায়। তার কারণ হচ্ছে এখানে পুরো ঘটনাটাই কিন্তু এরকম যে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে একটা ডাইপোলে প্লেস করা হয়েছে, এই কারণে সে টর্ক ফিল করতেছে, ডিফ্লেকশন দেখা যায়। সো ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা একটা ডাইপোল, ওয়্যারের চারদিকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন সেই কম্পাসের নিডেলটা চলে আসতেছে তখন ও একটা টর্ক ফিল করে, এই কারণে আসলে ডিফ্লেকশন হচ্ছে। এটাই আসলে আমাকে বুঝাইলো যে আসলে ওয়্যারের চারদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, তো মোটামুটি ভাবে আমরা বোঝার চেষ্টা করলাম কেন ডিফ্লেকশন হচ্ছে। তো আমাদের লাস্টের দিকে আমরা আরো দুইটা জিনিস একটু দেখবো, যে আসলে যদি আমি এরকম ওরিয়েন্টেশন রাখতাম, এখানে তো র্যান্ডম ওরিয়েন্টেশন রাখা হয়েছে, আমাদের ওয়্যার এবং নিডেলের যে এক্সিস, সেটা কিন্তু মাঝখানে ওদের একটা অ্যাঙ্গুলার গ্যাপ ছিল। তো হোয়াট এভার, তখনও আসলে সে ডিফ্লেকশন দেখা যাবে। কিন্তু যদি এরকম ওরিয়েন্টেশনে থাকে তখনও দেখা যাবে, কারণ আমি আবারও যদি কারেন্ট এইদিকে সাপ্লাই থাকে, কারেন্টের এটা প্লাস এটা মাইনাস, তো নিডেল যেটা দেখবে, নিডেল দেখবে ম্যাগনেটিক ফিল্ড আগের মতো অ্যাজ ইট ইস এদিকে থাকবে, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। ও কিভাবে আছে, ও আসলে এভাবে আছে, ঠিক আছে, এটা ওর নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো এই সাউথ পোল কি করবে, ওকে এদিকে টানবে, এই নর্থ পোল কি করবে, ওকে এদিকে টানবে। তো আবারও একইভাবে ক্লকওয়াইজ, সরি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন দেখা যাবে, টর্ক দেখা যাবে। তার মানে ডিফ্লেকশন পসিবল। কিন্তু যদি এই কেসে চলে আসে তখন আসলে কি হবে, রাইট নাও ফর টাইম বিং আমরা জিও ম্যাগনেটের ইম্প্যাক্টটাকে কনসিডারেশনের বাইরে রাখতেছি, ঠিক আছে, ফর টাইম বিং। এরকম ওরিয়েন্টেশনে যদি থাকে যে শুরুতেই কারেন্ট সাপ্লাই করার আগেই ওয়্যারটাকে এমনভাবে রাখা হয়েছে যেন ম্যাগনেটিক কম্পাস বা ম্যাগনেটিক কম্পাসের যে নিডেলের সাথে সে পারপেন্ডিকুলার ডিরেকশন আছে, 90 ডিগ্রিতে আছে শুরুতেই। তখন যেটা হবে, তো ওয়্যারের মধ্যে যদি আমি আগের মতোই কারেন্ট সাপ্লাই দিই, তখন আসলে কি হলো, কারেন্ট সাপ্লাই দিলে নিডেল কি দেখবে, ম্যাগনেটিক ফিল্ড আগের মতো এদিকে আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের নর্থ, এটা হচ্ছে সাউথ। বাট ও কোন ওরিয়েন্টেশনে আছে, শুরুতেই ও এই ওরিয়েন্টেশনে আছে। তো ওর যে নর্থ পোল সেটা এইদিকে আছে, ওর যে সাউথ পোল সেটা এইদিকে আছে। যখন ওর নিজের এক্সিসটা শুরুতেই ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সিস, সেই এক্সিস বরাবর থাকবে ইনিশিয়ালি, তখন আর সে কোনো টর্ক ফিল করবে না। মনে হতে পারে যে না এখানে তো নর্থ পোল, এখানেও নর্থ পোল, রিপেল করবে, বাট টর্ক জেনারেট করার জন্য সেটা এনাফ না। কেন? কারণ আমি একটু বলি, এই নর্থকে যদি রিপেল করে, রিপালসিভ ফোর্সটা এদিকে কাজ করবে, আর এই সাউথকে রিপেল করবে, ওই রিপালসিভ ফোর্সটা এদিকে থাকবে। তার মানে একই অবজেক্টের উপর অপোজিট ডিরেকশনে দুইটা ইকুয়াল ফোর্স। তো নেট ফোর্স কত, জিরো। নেট ফোর্স সবসময় জিরো থাকে, বাট ওদের মাঝখানে কিন্তু ওদের অ্যাক্টিং পয়েন্ট এবং অ্যাক্টিং এর যে এক্সিস, সেই এক্সিসটা কিন্তু সেম এক্সিস হয়ে গেছে। তো এটা ফোর্স ক্যাপেল তৈরি করবে না এবং কোনো টর্ক জেনারেট হবে না, ঠিক আছে। এবং এই কারণে আসলে এরকম ওরিয়েন্টেশনে থাকলে আমাদের কোনো রকম ডিফ্লেকশন দেখা যাবে না। ইট ডাজেন্ট মিন যে আসলে ওয়্যারের চারদিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়নি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, বাট আমাদের যে ওরিয়েন্টেশনটা আমরা দিছি, যে সেট আপটা করছি কম্পাসের সাথে ওয়্যারের, সেই সেট আপের কারণে আসলে কোনো ডিফ্লেকশন দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এটা আমরা বোঝার চেষ্টা করলাম এখান থেকে। তার মানে ওয়্যার এবং হচ্ছে কম্পাসের নিজেদের মধ্যে যে ওরিয়েন্টেশন, এটাও কিন্তু আমাদের ডিফ্লেকশন হবে কি হবে না এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা আমাদের লাস্টের দিকে চলে আসছি লেকচারের, অলরেডি অনেক লেন্দি হয়ে গিয়েছে লেকচারটা। হোয়াট এভার, আমরা একটু লাস্টে সামারি রাখার চেষ্টা করেছি, সামারিতে আসলে কি কি শিখলাম আমাদের টোটাল লেকচারে। তো তার ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা এখানে হাইলাইট করেছি। তো ফার্স্টে আমরা যেটা আমাদের সবচেয়ে বড় যে লার্নিংটা এখান থেকে, সেটা হচ্ছে ডাইনামিক চার্জ আসলে, অথবা কারেন্ট ফ্লো যাই বলি, এটা আসলে কি করতে পারে, এটা আসলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। সেকেন্ডলি আমরা যেটা দেখলাম যে ম্যাগনেটিক কম্পাসের নিডেলটা একটা ম্যাগনেটিক ডাইপোল বা একটা টিনি ম্যাগনেট, তো অবশ্যই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রতি ওর একটা সেন্সিটিভিটি বা রিয়েকশন থাকবে, এটা ডিফ্লেকশনের মাধ্যমে সেই সেন্সিটিভিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এরপর আমরা শিখলাম যে একটা ম্যাগনেটিক ডাইপোলকে যখন আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি, এটা একটা টর্ক এক্সিবিট করতে পারে, টর্ক ফেস করতে পারে। তারপর আমরা দেখলাম যে ম্যাগনেটিক মনোপোল ডাইপোল, এগুলো নিয়ে কথা বলতেছিলাম, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না, এটাও আমাদের একটা লার্নিং ছিল এই লেকচার থেকে। অ্যান্ড ফোর্থ এবং ফিফথে যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট। এই জিনিসটাকে যদি ডিরেকশন অফ কারেন্ট কন্ট্রোল দ্য ডিরেকশন অফ ডিফ্লেকশন অফ দ্য নিডেল আছে, এই জিনিসটা আসলে কি বুঝাইলো, এই যে আমরা বলতেছি যে আসলে কারেন্ট এদিকে যাচ্ছে, দেন ডিফ্লেকশনটা ক্লকওয়াইজ হয়ে না হয়ে কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে, যদি আমরা কারেন্টের ডিরেকশনটাকে ঠিক অপোজিট করে দিতাম,
কারেন্ট ডিরেকশনের যে প্লাস থেকে মাইনাস এইদিকে কারেন্ট যাচ্ছে, তখন আমরা যদি এইদিকে প্লাস রেখে এদিকে মাইনাস করতাম, তখন কারেন্ট উল্টা দিকে আসতো। তখন নিডেল যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ফেস করতো সেটা ডিরেকশন হতো এইদিকে, তখন এদিকে হয়ে যেত নর্থ, এদিকে হয়ে যেত সাউথ। তার মানে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তখন টর্কটা উল্টা দিকে কাজ করতো, অর্থাৎ ক্লকওয়াইজ কাজ করতো। অর্থাৎ ডিফ্লেকশনটা কি ক্লকওয়াইজ হবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ হবে, কোন ডিরেকশন হবে, এই ডিরেকশনটা কন্ট্রোল করতেছে কারেন্টের ডিরেকশন। সেই জিনিসটাকে আমরা আসলে এখানে বলছি যে ডিরেকশন অফ কারেন্ট কন্ট্রোলস দ্য ডিরেকশন অফ ডিফ্লেকশন অফ দ্য নিডল। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হচ্ছে কি, আমাদের যে ওয়্যার আছে এবং কম্পাসের ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশনটা ডিফ্লেকশন হবে কি হবে না সেটা কন্ট্রোল করবো। অলরেডি আমরা একটু আগে সেটা বললাম যে আমরা যদি যেমন এই ওরিয়েন্টেশনে কোনো ডিফ্লেকশন দেখা যাবে না উইদাউট কনসিডারিং দ্য জিওম্যাগনেটস ইফেক্ট। ওকে, কোনো ডিফ্লেকশন দেখা যাবে না। আবার এরকম ওরিয়েন্টেশনে থাকলে বা এই ওরিয়েন্টেশনে থাকলে আমাদের ডিফ্লেকশন দেখা যাবে। তার মানে আমি কম্পাসকে ইনিশিয়ালি কারেন্ট সাপ্লাইয়ের আগেই ওয়্যার এবং কম্পাসের ডিরেকশনটা ওরিয়েন্টেশনটা কিভাবে রাখছি সেটা কিন্তু আমাদেরকে ডিফ্লেকশন হবে কি হবে না সেটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, তো দ্যাটস ফর দিস লেকচার। থ্যাংক ইউ।